সুধী দর্শক, আসসালামু আলাইকুম। মেডিটেক ডিজিটাল আয়োজিত আপনার ডাক্তার অনুষ্ঠানের 410তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমি ডক্টর শাহরিয়ার আপনাদের সাথে থাকবো পুরোটা অনুষ্ঠান জুড়ে। এবং আমাদের আজকের প্রোগ্রামের টাইটেল স্পন্সর হিসেবে আছে বায়োফার্মা লিমিটেড, এবং নলেজ পার্টনার হিসেবে আছে ফরমেট, লুব, ডায়ালিনা 5 এবং ডায়াভিল। আমাদের আজকের টপিকটা হচ্ছে করোনার সময় ডায়াবেটিস রোগীদের জন্য কি করণীয়। দর্শক, আপনারা চেষ্টা করবেন যখন আপনারা প্রশ্নটা করবেন আপনাদের বয়সটা উল্লেখ করার অবশ্যই চেষ্টা করবেন এবং কমপ্লেনটা ভালোভাবে জানানোর চেষ্টা করবেন। আর অনুষ্ঠান শুরু করার সাথে সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। আর আমাদের আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি একজন দেশ বরেণ্য চিকিৎসক, প্রফেসর ডক্টর খাজা নাজিম উদ্দিন স্যার। সিনিয়র কনসালটেন্ট হিসেবে বার্ডেন জেনারেল হসপিটালে আছেন এবং ইব্রাহিম মেডিকেল কলেজেও আছেন। তো স্যার, আপনাকে পেয়ে আমরা খুবই আনন্দিত আজকের প্রোগ্রামে। স্যার, আমাদের আজকের টপিকটা হচ্ছে করোনার সময় ডায়াবেটিস রোগীদের জন্য কি করণীয়, এবং আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। Thank you for your nice introduction and Happy New Year. হ্যাপি নিউ ইয়ার স্যার। স্যার, আপনি এখন আমাদের আসলে এই যে করোনার যে সময়টা চলছে আমরা জানি, আমি যদি একটু করোনার আপডেটটা দেই আমাদের মানে দর্শকদের উদ্দেশ্যে। এ পর্যন্ত বাংলাদেশে মানে করোনা রোগী শনাক্ত হয়েছে 5,14,000 এবং সেখান থেকে রিকভার করেছে 4,57,000 মতো। এবং আমরা যদি দেখি মৃতের সংখ্যা, সেখানে হচ্ছে 7,500 আজকের প্রোগ্রামটা যখন আমরা করছি এই সময় পর্যন্ত। তো আমরা পার্সেন্টেজ বলার উপর তাহলে পার্সেন্টেজ কম আসে 1.4 তো স্যার, এখন আমরা যদি রেশিও গুলো দেখি যে মর্টালিটি রেট, এটা খুব ইম্পর্টেন্ট, এবং এই মর্টালিটি রেটের মধ্যেও আরো কিছু জিনিস চলে আসছে যে কাদের ক্ষেত্রে এই মর্টালিটিটা বেশি। তার মধ্যে ওয়ান অফ দ্যাম হচ্ছে যে ডায়াবেটিস মেলাইটাস, এই কন্ডিশনটা, যে বহুজাতিক যে রোগটা, এটার ক্ষেত্রেও মানে মর্টালিটি রেটটা হাই। এটার বাইরেও আরো কিছু কন্ডিশন, যেমন হচ্ছে কিডনির সমস্যা থাকতে পারে, হাই ব্লাড প্রেশার এবং কার্ডিয়াক ডিজিজ, এই সমস্যাগুলো জড়িত। স্যার, তো প্রথমেই স্যার আপনার কাছে চলে যাব যে মানে ইন জেনারেলি যদি স্যার একটু আমাদের দর্শককে আইডিয়া দিতেন যে করোনার সময় ডায়াবেটিস রোগীদের জন্য কি কি আসলে করণীয়, তারপর আমরা বিস্তারিত এবং দর্শকের প্রশ্নতে আমরা চলে যাব। এবং দর্শকদেরকে অনুরোধ রইল যে তারা আমাদের যে ফেসবুক এবং যে ইউটিউবে প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ, স্যারের কাছে চলে যাচ্ছে। আপনাকে ধন্যবাদ। আসলে করোনাও থাকবে, ডায়াবেটিসও থাকবে, এটা নিয়ে আমাদের চলতে হবে। এটা হলো প্রথম কথা। সো আপনি ডায়াবেটিসের যে কাজগুলো করতেন সেগুলো সবই চালাইতে হবে। যদি আপনি এক্সারসাইজ ঠিক না করেন, ডায়াবেটিস কন্ট্রোল থাকবে না। যদি ওষুধ ঠিক মতো না খান, ডায়াবেটিস কন্ট্রোল থাকবে না। ডায়াবেটিস কন্ট্রোল না থাকলে আপনার কমপ্লিকেশন হবে। এখন করোনার সময় এক্সট্রা প্রবলেম হলো, ইতিহাস যা বলছে গত 1 বছরের স্ট্যাটিস্টিক, তাতে যাদের ডায়াবেটিস আছে তাদের করোনা হলে রিস্ক খুব বেশি কমপ্লিকেশন হওয়ার, সিভিয়ার করোনা হওয়ার। সিভিয়ার করোনা মানে হসপিটালাইজড হওয়ার, নিউমোনিয়া হওয়ার, রেসপিরেটরি ফেলিয়ার হওয়ার, ভেন্টিলেটরে যাওয়ার। ভেন্টিলেটর যাওয়া মানে ডেথ, 5% মাত্র বাঁচে। ভেন্টিলেটর যাওয়ার আগে যাদের অক্সিজেন লাগে তাদেরও অনেক কষ্ট। 5 লিটার, 10 লিটার, 12 লিটার, 40 লিটার, 70 লিটার এরকম যাদের লাগে তাদের কঠিন অবস্থা। এতে গেলে রিকভার করার পরেও সমস্যা থাকে অনেকদিন। এটা হলো লাঞ্চের প্রবলেম। লাঞ্চের ছাড়াও কিন্তু প্রবলেম আছে। লাঞ্চের ছাড়াও প্রবলেম। আমরা ডায়াবেটিসকে বলি প্রো কোয়াগুলেটিভ কন্ডিশন, মানে রক্ত জমায় তাড়াতাড়ি। এখন করোনা হলে একটা জিনিস বেরোয়, সাইটোকাইন বলে। এমনি ডায়াবেটিস রোগীর সাইটোকাইন বেশি থাকে। করোনা অ্যাটাক হলে সাইটোকাইনও বেড়ে যায়। সাইটোকাইন হলো যত নষ্টের গোড়া। এটা ইনফ্লামেশন করে। এই ইনফ্লামেশন যেখানেই হোক সেখানেই ঝামেলা করে। যদি রক্তনালীতে হয়, এমনিতে হাইপার রক্ত জমে বেশি ডায়াবেটিস রোগীর, রক্তনালীতে হলে আরো বেশি, মানে একে বলে ক্লট করে। আপনি একটা লোকের একটা গরু কেটে দিলেন, ব্লাড বেরিয়ে গেল, ওটা ক্লট করে গেল, এটা ক্লট। এই ক্লটটা যদি রক্তনালীর মধ্যে হয়, এটা বলে থ্রম্বাস। এই থ্রম্বাস এক জায়গায় হলে সারা শরীরে ছড়াচ্ছে। ব্রেনের মধ্যে গেলে স্ট্রোক করে, হার্টের মধ্যে গেলে হার্ট অ্যাটাক হয়, পায়ের মধ্যে গেলে পা কাটতে হয়, আর মৃত্যু তো আসে। সেই জন্য ডায়াবেটিস থাকা মানে হলো কমপ্লিকেশন হওয়ার চান্স বেশি।
এবং ইতিহাস তাই বলে, দেখাও গেছে। আর ডায়াবেটিস রোগীর হাইপারটেনশন বেশি থাকে। নর্মাল রোগীর যদি একজনের থাকে, ডায়াবেটিসের 2 জনের হাইপারটেনশন থাকবে, মানে ডাবল ইনসিডেন্স। জি স্যার। আর ডায়াবেটিস আর হাইপারটেনশন থাকলে সমস্যাটা আরো বেশি। ডায়াবেটিস আর হাইপারটেনশন থাকলে সমস্যাটা আরো বেশি। এবং স্ট্যাটিস্টিক বলছে যাদের ডায়াবেটিস এবং হাইপারটেনশন আছে তাদের কমপ্লিকেশন। এখন যদি আপনি রিস্ক গ্রুপ বলেন, কারা বেশি রিস্ক, কাদের ডায়াবেটিস জি বেশি স্যার। হয়েছে, যারা মারা গেছে, তাদের দেখবেন তাদের সবারই 60-এর বেশি বয়স। 65 বেশি বয়স মানে একটা রিস্ক। কারণ হলো অনেকগুলো অসুখ থাকে এদের। তার মধ্যে একটা অসুখ ডায়াবেটিস, হাইপারটেনশন। এখন ধরেন যার ডায়াবেটিস আছে, হাইপারটেনশন 20-25 বছর ধরে আছে, তার কিডনি ফেল করছে, রেনাল ফেলিওর আছে, তার হার্ট ফেলিওর আছে, তার লিভারের অসুখ আছে, থাকে, এগুলা এগুলা থাকে। তার মানে এই না যে আমরা ঘরে বসে থাকবো, আই মিন ভয় পেয়ে বসে থাকবো, তা না। লাইফও চলবে, এগুলাও চলবে। কিভাবে চলবে? যে আমার এগুলা রেগুলার আপডেটেড চিকিৎসা দিতে হবে, যাতে আমাদের করোনা না হয়। সেভ করতে হবে নিজের, আর হলেও চিকিৎসার জন্য ভালো হয়, রিকভারি যেন ইম্প্রুভ মানে তাড়াতাড়ি হয়, তার জন্য ডায়াবেটিস, ব্লাড প্রেশার কন্ট্রোল করতে হবে। জি স্যার, ধন্যবাদ আলোচনার জন্য। আরেকটা জিনিস স্যার এখানে জানতে চাচ্ছিলাম যে অনেক দর্শকেরই জিজ্ঞাসা থাকে যে ডায়াবেটিস পেশেন্টদেরকে কেন পার্টিকুলারলি মানে কোভিড-19 অ্যাটাকটা বেশি করে। অনেক সময় কিছু স্ট্যাটিস্টিকে দেখা গিয়েছে যে কোভিড-19 এর ভাইরাসটা কিছু জিনিস স্যার অলরেডি বললেন যে এটা সাইটোকাইন, বাট ওই অনেক সময় কেন ডায়াবেটিস রোগীদেরকেই বেশি আসলে অ্যাটাক করে আর কি। সো এটার ব্যাপারে যদি স্যার একটু হাইলাইট করতেন, তারপর আমরা দর্শকের কোশ্চেন। এরকম না, কেউ কেউ বলে যে লাংসের অসুখ থাকলে, মানে অ্যাজমা থাকলে তাদের কোভিড বেশি হয়। না, এটা ঠিক না। ডায়াবেটিস থাকলে কোভিড বেশি হয়, এটাও ঠিক না। কিন্তু ডায়াবেটিস রোগীর কোভিড হলে সিরিয়াস হয় বেশি, সিভিয়ারিটি বেশি, ভেন্টিলেটর যাওয়ার চান্স বেশি, মৃত্যুর হার। ব্রঙ্কিয়াল অ্যাজমার রোগীরও প্রথম থেকে বলছিল অনেকেই, কিন্তু ওইগুলা স্টাডি পরে রিভিউ করে দেখা গেছে যে রোগী নিয়ে তারা স্টাডি করছে, রোগীর সংখ্যা কম ছিল। বিশেষ করে আমেরিকা এগুলো দেখছে। তবে এটা তো কমন সেন্স। আপনি ডায়াবেটিস হলে যে কোনো রোগ হলেই মারাত্মক হয়। ডায়াবেটিস রোগীর নিউমোনিয়া যদি এমনি হয় তাও মারাত্মক হয়, সিরোসিস আই মিন জন্ডিস যদি হয় তাও মারাত্মক হয়, ডায়াবেটিস যদি ঝাঁপানি বেড়ে যায় তাও মারাত্মক। তো করোনা হলে তো ভালোই। তো এখন যেটা আছে, যেটা থিওরি, সেটা হলো যে একটা লোকের যদি করোনা বডিতে ঢুকে, করোনা যে রিসেপ্টর দিয়ে ঢুকে সেলের মধ্যে, সেলের পর তো একটা রিসেপ্টর থাকে, করোনা ভাইরাস যখন লাগে তারপরে সেলের মধ্যে ঢুকে ঢুকে সেলকে রিপ্লেস করে ফেলে। এখন ওই রিসেপ্টর সেন্সিটিভিটি ডায়াবেটিস রোগীর বেশি, হাইপার সেন্সিটিভ, বা অ্যাকসেপ্ট করে বেশি, ওই রিসেপ্টরে ভাইরাস ঢুকে বেশি। এই জন্য তাদের বলা হয় যে এই জন্য তাদের সিভিয়ারিটি বেশি হয়, ভাইরাস বেশি তাড়াতাড়ি ঢুকে, সিভিয়ারিটি বেশি। এক। 2 নম্বর হলো ডায়াবেটিসের কিছু চিকিৎসা, মানে করোনাকে যেমন ডেক্সট্রামেথাসোন, কর্টিসন দেওয়া লাগে, বিশেষ করে সিভিয়ার রোগী কর্টিসনের খুব ভালো উপকার। কর্টিসন দিলে তাদের সুগার বাড়ে। 3 নম্বর হলো স্ট্রেসে যার সুগার থাকে এমনিও বাড়ে, যার সুগার না থাকে তারও বাড়ে। তাহলে বয়স্ক লোক, কোমরবিডিটিস প্লাস ডায়াবেটিস থাকার এই জিনিসগুলা, এতে এই জন্য মানুষ ভালনারেবল হয় ডায়াবেটিস রোগী করোনার ইনফেকশনের জন্য। জি স্যার, আমি একটু মানে পয়েন্ট স্যার এখানে একটু অ্যাড করতে যাচ্ছি যে স্যার আরেকটা জিনিস যদি আমরা দেখি যে যারা ডায়াবেটিস এর রোগী ছিল আগে, যেমন হচ্ছে খুব রেগুলার তারা ওয়াক করতো বাইরে গিয়ে, তো ইনিশিয়ালি স্যার যখন শুরু হলো তো তখন তো স্যার তারাও সেভাবে বাইরেও যেতে পারেনি কিছুদিন। তো ওই সময়ও স্যার এই যে দেখা যায় যে সুগার লেভেল যে একটা সাডেন হাই পিক হয়ে গেল, সো এটাও মেবি স্যার একটা রিজন হতে পারে স্যার এখানে। হ্যাঁ, না, সুগার কন্ট্রোল না থাকা একটা রিজন। এন্ড কন্ট্রোল কেন থাকে না, আমরা তো প্র্যাকটিস করি, আমরা তো রোগী দেখি, রোগীদের সাথে আলাপ করলে বিশেষ করে বয়স্ক রোগী, ফিমেল রোগী যারা ফজরের নামাজ পড়ে হাঁটতে যেত, ওরা যায় না, অথবা বিকালবেলা একটু হাঁটতে যেত, বা বাড়ির আঙিনায় হাঁটতে যেত, রাস্তায় যেত, তারা এখন বেরোয় না, বাড়ির থেকে বেরোয় না। তাদের নাতি টাতিরা তাদেরকে বের হতে দেয় না, ছেলেরা তাদের বের হতে দেয় না। কিন্তু অনেকেই আছে বাড়ির ছাদে হাঁটে, ঘরের মধ্যে হাঁটে, কিন্তু এই হাঁটা আর ওই হাঁটা তো এক না, এই এক্সারসাইজ আর ওই এক্সারসাইজ তো এক না। স্বাভাবিকভাবে ডায়াবেটিস কন্ট্রোল থাকে না। অনেকে মেশিনে হাঁটে, কিন্তু ডায়াবেটিস কন্ট্রোল না থাকার এটা একটা ফ্যাক্টর কিন্তু, 1 নাম্বার। 2 নাম্বার হলো ডিপ্রেশন। সবাই তো মেন্টালি আপসেট আছে, মেন্টালি আপসেট থাকলেও কিন্তু সুগার, প্রেশার এগুলো কন্ট্রোল থাকতে চায় না। তারপরে খাওয়া দাওয়ার ব্যাপারেও ঝামেলা থাকে। সেই জন্য ডায়াবেটিস পুরো সিচুয়েশনটাকে মানুষকে একদম মানে ইয়ে করে ফেলছে, বিহ্বল করে ফেলছে, যাকে বলি মানুষ এখন অসহায় মতো হয়ে গেছে। বিশেষ করে ডায়াবেটিস রোগীদের, আমাদের 10 জনের 1 জন ডায়াবেটিস আছে, মানে প্রায়
প্রায় 1,80,00,000 লোকের ডায়াবেটিস আছে। এই লোকগুলার কি অবস্থা বোঝা যায়। আমরা তো রোগী দেখি, আমাদের রোগীর চার্ট পাই, আমরা রোগীর ইতিহাস দেখি, রোগীর সুগারের অবস্থা দেখি, অধিকাংশরই আনকন্ট্রোলের কারণ হলো এইটা। আর আরেকটা হলো যে তারা ডাক্তারের চেম্বারে যেতে চায় না, যেতে পারে না, যাওয়া কঠিন, ভয় লাগে করোনা হয়ে যাবে, এটাও একটা ফ্যাক্টর। আর আমরা তো আমাদের যে টেলিমেডিসিনের ব্যবস্থা আছে, আমরা তো এখনো অভ্যস্ত হইনি। টেলিমেডিসিনে বড় অন্তরায় হলে মানুষের অভ্যাস, সময় লাগবে স্যার আরেকটু স্যার। জি হ্যাঁ, মানুষের এখনো অভ্যাস, কিন্তু টেলিমেডিসিন ইজ গুড, কারণ সারা বাংলাদেশের অধিকাংশ জায়গায় এখন ইলেকট্রিসিটি আছে এবং গত 12 বছরে ডাবলের মতো লোক ইন্টারনেট ইউজ করা ধরছে। হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সবকিছুতে ইউজ করে টেলিমেডিসিন কিন্তু ভালো কাজ করে। আর টেলিমেডিসিনে লাভ তো বয়স্ক লোকের ভুরুঙ্গামারি থেকে আসতে হয় না, ঢাকায় ডাক্তার একটা প্রেসারের মেশিন কিনলে আর একটা ওজনের মেশিন থাকলে, এখন তো সবারই গ্লুকোমিটার আছে, সে বাসায় বসে ডায়াবেটিস কন্ট্রোল ইজিলি করতে পারে। ইনসুলিনও কোম্পানি অনেক উদার হয়ে গেছে, কোম্পানি পৌঁছায় দেয় বললে, কোম্পানির তো লোকাল ডিপো আছে, ওখান থেকে দিয়ে দিতে পারে। বড় বড় হসপিটাল আছে, অনেক জায়গায় বড় হসপিটাল, বাংলাদেশে 102টা ডায়াবেটিস সেন্টার আছে, সব জায়গায় ইনসুলিন পাওয়া যায়। এরপরও কথা হলে এখন অনেক ওষুধ বেরিয়ে গেছে যেগুলা অল্টারনেট হিসেবে ইউজ করে। আগে তো 2-1টা ট্যাবলেট ছিল, এখন অনেক রকম ট্যাবলেট আছে, অনেক রোগী আজকাল এগুলো জানে, ইনসুলিনের অল্টারনেটিভ হিসেবে তারা ইউজ করে। সেই জন্য ডায়াবেটিস কন্ট্রোল করা ইজি হয়েছে, ডায়াবেটিস সম্পর্কে মানুষের নলেজ বাড়ছে। আমাদের তো একজন কৃতি সন্ধ্যা প্রফেসর ইব্রাহিম, যার নাম বললে আমাদের মাথা নিচু হয়ে যায়, ওনার জন্য ডায়াবেটিসটা আমাদের দেশে অনেক আগাইছে এবং ওনার ডায়াবেটিস বই পড়লে যে কোনো লোক সুন্দর বুঝতে পারবে, সেন্টারে গেলে বুঝতে পারবে ডায়াবেটিস কি জিনিস। সেই জন্য আমরা এই দিক দিয়ে আগানো আছি, অনেক আগানো আছে। কিন্তু তবুও ডায়াবেটিস তো ডায়াবেটিসই, অসুখ ক্রনিক রোগী মানে, ক্রনিক অসুখ মানে মানুষ অভ্যস্ত হয়ে যায়, সিরিয়াসলি নিতে চায় না, ঝামেলা হয়, এগুলো খুব খুব বাস্তবতা। জি স্যার। স্যার যেমন একজন দর্শক প্রশ্ন করেছেন যে তিনি জানতে চাচ্ছেন যে এই ওনার বয়স হচ্ছে এই মুহূর্তে 55 এবং উনি হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস আর কি, ওনার কি পরে ডায়াগনোস হয়েছে যেহেতু, এবং উনি মেটফর্মিন যে ওষুধটা, ওই ওষুধটা উনি নিচ্ছেন এবং উনি জানতে চাচ্ছেন, উনি যেহেতু এখন মানে হাঁটতে বের হন না বা উনি যেহেতু এখন কোথাও যাচ্ছেন না আগের মতো, বাসায় থাকছেন মোস্ট অফ দ্য টাইমে, তো উনার জন্য মানে কি সাজেশন আছে যে উনি কি শুধু সেই মেটফর্মিন ওটাই কন্টিনিউ করে যাবে, না এখানে আর কি চেঞ্জ করতে হবে? অবশ্যই এখানে টেস্ট করানোর বিষয় আসছে, বাট স্যার ভালো বলতে পারবে যে কি অ্যাকচুয়ালি করণীয়। আপনার ডায়াবেটিস অসুখটা কি? ডায়াবেটিস হলো সেরে যাবে না, কিন্তু কন্ট্রোল করা যাবে। আর ডায়াবেটিস কন্ট্রোল করলে আপনি নরমাল মানুষ। সো ডায়াবেটিস যেভাবে কন্ট্রোল হয় সেভাবে করতে হবে। ডায়াবেটিস কন্ট্রোল হওয়ার 3টা জিনিস, একটা হলো রেগুলার এক্সারসাইজ, খাওয়া দাওয়া অ্যাডজাস্ট করা, আর হলো ওষুধ। ওনার যদি মেটফরমিন নিয়ে কন্ট্রোল থাকে, বাস, মেটফরমিন হলো বেস্ট ওষুধ, নিষ্পাপ ওষুধ, কোনো ঝামেলা নেই, নিষ্পাপের কোনো ক্ষতি হয় না, না কিডনি, না লিভার, না হার্ট, কোনো কিছুতে ক্ষতি, বরং যা করে সব লাভই, উপকার করে। ওয়েট বাড়তে দেয় না, সুগার কমায়, লিভার থেকে গ্লুকোজ বেরোতে দেয় না, হার্টেরও উপকার হয়। সেজন্য মেটফরমিন বেস্ট ওষুধ। এখন মেটফরমিন হয় কি একটু উইকার ওষুধ, ডোজ বেশি লাগে, আর সাইজ ট্যাবলেটের বড়, অনেকে বেশি খাইতে পারে না। 2,500 থেকে 3,000 মিলিগ্রাম পার ডে পর্যন্ত খাওয়া যায়। তো উনি বাড়াই দিতে লাগলে বাড়াই দিবেন, সমস্যা নেই তো। আর লাগলে ওষুধ আরটা যোগ করবে, কিন্তু ডায়াবেটিস কন্ট্রোল রাখতে হবে। 1 2 নম্বর হলো ওনার অল্টারনেট ওয়ে অফ এক্সারসাইজ বের করতে হবে। আপনার যদি বাসায় আপনি করতে পারেন, মেশিন কিনে করতে পারেন, ট্রেডমিল করে, সাইকেল দিয়ে করা যেতে পারে। হ্যাঁ, না হলে আপনি ছাদে গিয়ে করতে পারেন। ছাদে আপনি সন্ধ্যায় না পারলেন, রাত্রে 11টা করলেন, ভোরবেলা নামাজ পড়ে উঠে করলেন, ফাঁকা পাবেন। ছাদেও তো ক্যান্ডিডেট আছে, একটা অ্যাপার্টমেন্টে 16 জন লোক থাকে, 16 জনের 12 জনই ডায়াবেটিস আছে, ওই 12 জন তো ছাদে গিয়ে হাঁটে। সো যদি মিস ক্রস না হয়, আপনি অ্যাভয়েড করার মধ্যে টাইম শিডিউল করে নিতে পারেন, অথবা নিচে করতে পারেন, বেসমেন্টে গিয়ে করতে পারেন। সো আপনাকে হাঁটার রাস্তা বের করতে হবে, অল্টারনেটিভ নেই। আপনি এমনি বৃষ্টির দিনে কি করেন? বৃষ্টির দিনে তো একটা হাঁটার রাস্তা বের করেন, একটা জায়গায় বসে তো থাকেন না। সেই জন্য হাঁটার কিন্তু বিকল্প নাই, এক্সারসাইজের বিকল্প নেই। আর খাওয়া তো আপনি অ্যাডজাস্ট করে খাবেন, খাওয়া বাদ দিবেন তা না, কারণ আপনার শরীরের সবকিছু কাজ জন্য তো খাইতে হবে, ভিটামিন লাগবে, মিনারেল লাগবে, প্রোটিন লাগবে, কার্বোহাইড্রেট লাগবে। ব্রেনকে না খাইতে দিলে ব্রেন কিভাবে চলবে? সব খাওয়া আপনাকে কম্প্রোমাইজ বেশি না করে, ওষুধ দরকার হলে একটু বাড়াইলেন। মেটফরমিন আপনি অনেক খাইতে পারেন, কোনো ভয় নেই, কোনো সমস্যা নেই, কোনো ক্ষতি নেই। ক্রিয়েটিনিন 1.5 না হওয়া পর্যন্ত আপনি ইউ ক্যান টেক।
আর আজকাল অনেক ওষুধ বেড়েছে, অনেক 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 ভালো ওষুধ আছে, ভয়ের কিছু নাই। সেই জন্য ডায়াবেটিস হয়েছে হতাশ হওয়ার কিছু নাই। এখন অসুখ তো আল্লাহ দিছে, বুদ্ধিও আপনাকে আল্লাহ দিছে, তো জি অসুখটাকে স্যার। ম্যানেজ আপনি, এছাড়া তো পথ নেই। জি স্যার। না, সত্যি কথা স্যার। আর আমাদের যেসব দর্শকরা আজকে অনুষ্ঠানটা লাইভ দেখছেন, আমাদের ফেসবুক এবং ইউটিউবেও প্রোগ্রামটা লাইভ হচ্ছে। আপনারা আপনাদের বয়সটা উল্লেখ করে প্রশ্নটা করতে পারেন। এবং আমাদের আজকের প্রোগ্রামটার টাইটেল স্পন্সর হিসেবে আছে বায়োফার্মা লিমিটেড, এবং নলেজ পার্টনার হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন যে ফরম্যাট লোপো এবং ডায়ালিনা এবং ডায়াভিল এগুলো আছে। আর স্যারের কাছে আরেকটা এরা যে প্রশ্ন চলে যাচ্ছে। ফরম্যাট, ফরম্যাটটা বলেন, স্যার ওই মেটফর্মিন স্যার, মেটফর্মিন। এই যে এরা ফরম্যাটটা হলো মেটফরমিন, এদের কিন্তু রিকগনাইজড ওষুধ, ফরম্যাটটা জি, ভালো ওষুধ। তারপরে এই যে ডায়ালিনা, এটা নতুন বেরোছে, এটাও বেস্ট ওষুধ। কিন্তু ফরম্যাট এখন পর্যন্ত বেস্ট ওষুধ, ফরম্যাট জি স্যার, ভালো এটাই। ওষুধ, ওরা ভালো ওদের তো মানে বাজারও স্যার ভালো আছে, এটা আমাদের মেটফরমিন। আমাদের ভাষায় স্যার মানে বেস্ট মনোথেরাপি বলি আর কি আমরা, যে যখন টাইপ 2 কেউ হ্যাঁ, যখন শুরু করছে, যে বেস্ট ওষুধ হিসাবে আর কি এখন এখন পর্যন্ত। পর্যন্ত এটাই ফার্স্ট ড্রাগ টু স্টার্ট, ফার্স্ট ড্রাগ টু স্টার্ট। যদি ভেরি হাই সুগার না থাকে, যদি কমপ্লিকেশন না থাকে, তাহলে দিস ইজ দ্য ফার্স্ট ড্রাগ টু স্টার্ট। জি স্যার। স্যার একজন ডক্টর মানে দর্শক প্রশ্ন করেছেন যে ওনার নাম হচ্ছে রুনা আক্তার, 57 বছর। তো উনি কোভিডে আক্রান্ত হয়েছিলেন, এবং কোভিডে আক্রান্ত হওয়ার আগে ওনার ডায়াবেটিস এর লেভেলটা মানে কন্ট্রোলে ছিল, উনি যেটা বলছেন। এবং কোভিড হওয়ার পর থেকে ওনার সুগার লেভেলটা আগের মতো কন্ট্রোলে থাকছে না। উনি ওষুধ হিসাবে উনি ইউজ করছেন হচ্ছে মেটফর্মিন। তো এখন উনি জানতে চেয়েছেন যে এক্ষেত্রে কি করণীয়, মানে আমরা দেখতে পাচ্ছি যে পোস্ট কোভিড আসলে হ্যাঁ, ওনার যেটা মনে হচ্ছে। কোভিড এর জন্য সাধারণত ডায়াবেটিস আনকন্ট্রোল হয়, কারণ হলো কোভিড এর যে ওষুধ ইউজ করা হয়, সেই ওষুধে অনেক সময় বেশ করে মানে ওরা কি বলে, ওরাক্সন, ডেক্সামেথোসিন সুগার বেড়ে যায়। আর বললাম যে স্ট্রেসে বাড়ে। আর আরেকটা হলো ওই যে কিছুদিন অসুস্থ হওয়ার পরে ওনার অনেক লাইফ প্যাটার্ন চেঞ্জ হয়ে যায়। কারণ ডায়াবেটিস কিন্তু ডিসিপ্লিন থাকে, এই ডিসিপ্লিনে থাকতে পারে না, এই জন্য কন্ট্রোল হয় না। তো এখন যদি এটা ডেক্সামেথোসন নেওয়ার যদি 10 দিন নিচে ডেক্সামেথোসন নেওয়ার যদি আনকন্ট্রোল হয়ে পড়ে, তাহলে কয়েকদিন ওয়েট করতে হবে, সপ্তাহ তিনেকের মধ্যে এটা কন্ট্রোলে চলে আসবে। এবং এক্ষেত্রে ইনসুলিন নিতে হবে, কারণ ইনসুলিন হলো ডেক্সামেথোসনের অ্যান্টাগনিস্ট। ডেক্সামেথোসন ইনসুলিনকে ঠকায় রাখে, সো ইনসুলিন দিয়ে এটা ম্যানেজ করতে হবে। 2 নম্বর হলো, ওনার যদি কিডনি ভালো থাকে, লিভার ভালো থাকে, ওনার আগের সব ওষুধ উনি ইউজ করতে পারবেন, সবগুলো ওষুধ যোগ করে এর সাথে যদি লাগে ইনসুলিন নিতে হবে। হ্যাঁ, যদি ইনসুলিন দিতে হয় তাহলে সালপোনিলুরিয়া জাতীয় ওষুধ, গ্লিবিনক্লামাইড, তারপরে গ্লিক্লাজাইড, গ্লিমিপ্রাইড, এগুলা ইউজ করা দরকার নাই, লাগবে না। নেক্সট হলো মেটফরমিন, ইনসুলিন, এই দুটা বেস্ট। এটা না হলে পরের ওষুধগুলো দেখতে, আজকাল HGL2 ইনহিবিটর একটা পাওয়া যায়, এম্পোগ্লিফ্লোজল, খুব ভালো, খুবই ভালো ওষুধ, খুবই ভালো, সব দিক দিয়ে ভালো। সো ইউ ক্যান ইউজ দিস। বেশি না, 3 সপ্তাহের মধ্যে এটা হয়ে যাবে, ঘাবড়ানোর কিছু নাই। এখন প্রবলেম হলো ওনার তো রিকভার করতে সময় লাগে, বিশেষ করে কোভিড যাদের নিউমোনিয়া হয়, ফ্যাটিক হয়, খুব বেশি দুর্বল লাগে, এটা জিনিসটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে চালাইতে হবে। আর সুগার কন্ট্রোল না করলে যে এমন কিছু হয়ে যাবে কয়েকদিনে, তা না, কিন্তু ওনার জি, আগের এটা। ইয়েতে। তো দর্শক, আপনি স্যার কাছে শুনলেন যে আপনি আপনার যে আগে যে স্বাভাবিক জীবন ছিল ওটাতে ফিরে যেতে পারেন, যে এই জন্য আপনাকে আরো এক্সারসাইজ করতে হবে, আপনাকে আগের যে নিয়ম কানুন গুলো, রুটিন গুলো আপনি ফলো করতেন, সেগুলো আপনাকে ঠিকঠাক মতো ফলো করলে আপনি আবার আগের ইয়েতে ফিরে আসবেন। আমরা জানি ডায়াবেটিস এর ব্যাপারে, ডায়াবেটিস একটা বহুজাতিক রোগ আসলে। এবং ডায়াবেটিসে আমরা যেটা দেখি যে 2 রকমের ডায়াবেটিস হয়, টাইপ 1, টাইপ 2 যেটা, এবং হচ্ছে যে ছোটদের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে মানে অনেকের জন্ম থেকেই থাকে, সেটাকে আমরা টাইপ 1 বলি, এবং যাদের পরে ডায়াগনোস হয়েছে টাইপ 2। আর আমরা বেশিরভাগ যে ডায়াবেটিসটা পেয়ে থাকি ওটা আসলে টাইপ 2, আসলে দর্শকের জানানোর জন্য আর কি বলে দিচ্ছি আর কি। এবং ডায়াবেটিসের ক্ষেত্রে অনেক ধরনের কমপ্লিকেশনও দেখা যায়, যেমন আমাদের একজন দর্শক এ পর্যায়ে উনি জানতে চাচ্ছেন যে ওনার বয়স হচ্ছে মানে 40, এবং ওনার ওজন হচ্ছে 80 কেজি, এবং ডায়াবেটিস আছে, এবং একদিন জ্বর ছিল, এবং নাকে সে মানে ঠিক মতো মানে স্মেল পাচ্ছে না, এটা সে আর কি বলতে চাচ্ছে। তো এখন স্যারের কাছে আর কি প্রশ্নটা আর কি সে দিয়েছে যে একদিনের জ্বর এবং নাকে মানে স্মেল পাচ্ছে না, এবং তার হচ্ছে বয়স 40 এবং ওজন 80 আর কি।
তো না, এখানে একটা স্যার এই জিনিস বলি ব্যাপারে আমি, একটা জিনিস বলি, এখন তো আমরা সবাই জ্বর আসলে করোনা ভাবি, জ্বর হ্যাঁ ছাড়া এটা কিন্তু করোনা হয়নি, এটা মনে রাখতে হবে। আমরা যত দেখছি 100% জ্বর থাকে। সো জ্বর না থাকলে করোনা আগেই ভাববেন না, জ্বর আছে কিনা জি আগে দেখেন। আমি রোগীদের জিজ্ঞেস করে গত 10 দিনের মধ্যে আপনার জ্বর ছিল কিনা, কারো 100 থাকে, ওনার কারো 100, এক কারো একদিন হলো 100। ওনার জ্বর আসছে আর কি। হ্যাঁ হ্যাঁ, উনি সেটা এটা আর কত কি জ্বর? উল্লেখ করছেন। এটা এখন আনফরচুনেটলি উনি উল্লেখ করেনি। দর্শক আপনি উল্লেখ করতে পারেন আপনার জ্বরটা যদি করোনার সিকোয়েন্সটা আমি বলি, করোনার সিকোয়েন্স হলো প্রথমে ঠান্ডা লাগবে, সবারই লাগবে তা না, কারো কারো লাগবে, দুর্বল লাগবে, 30% ফ্যাটিক থাকে, কিন্তু 30% ফ্যাটিক থাকে, 30% আবার ইয়ে থাকে, ব্যথা ট্যাথা থাকে। এই প্রথমে তারপরে গলা খুসখুস করবে, গলা চুলকাবে, এগুলো 2-3 দিন এরকম থাকবে। 4 দিন থেকে যদি জ্বর কমও থাকে, যদি বেশি হয় 4 দিন থেকে জ্বর বাড়বে, জ্বর বেশি 102, 3, 4 হবে এবং কাশি শুরু হবে। 6 দিনের দিন মোটামুটি বেশি কাশি হবে। এতগুলো হলে তো শিওর বুঝবেন যে এটা করোনা হচ্ছে। এটা না হলেও প্রথম থেকেই আপনি টেস্ট করে ফেলবেন, মিনিমাম সন্দেহ হলে। আজকাল তো সব জায়গায় করোনা টেস্ট করা যায়, ইজি করা যায়, পয়সা কমও লাগে। টেস্ট করলে লাভ হলে আপনারটা কনফার্ম হলেন, প্লাস হলে আপনি আইসোলেশন থাকতে পারলেন, আপনি ছড়ালেন না। এটা গেলে একটা কাহিনী। আরেকটা হলো আপনি টেস্ট করে নেগেটিভ আসতে পারেন, 6 দিন জ্বর কাশি, বোঝাই যাচ্ছে করোনা হতে হবে, কিন্তু টেস্ট করে নেগেটিভ আসে, সেক্ষেত্রে আপনার এক্স রে করলে অথবা এইচআর সিটি করলে বোঝা যাবে। টেস্ট নেগেটিভ থাকলেও শুধু এক্স রে করে করোনার চিকিৎসা দিতে হবে, কারণ এক্স রে আর চেস্ট একই রকম সেন্সিটিভ, কিন্তু কনফার্ম করার জন্য আরটিপিসিআর করতে। তো তাহলে আপনার যদি একদিনেরও জ্বর থাকে, আপনার যদি এখন কাশি থাকে, ফুসফুস করে বা শ্বাসকষ্ট মনে হয়, তাহলে কিন্তু আপনার করোনার টেস্ট করতে হবে। আর ডায়াবেটিসে আপনার যেটা দুটা জিনিস আছে, একটা ডায়াবেটিস, একটা ওয়েট বেশি। ওবেসিটি কিন্তু একটা বিরাট বিরাট রিস্ক ফ্যাক্টর করোনার কমপ্লিকেশনের জন্য। করোনার মেইন কমপ্লিকেশন হলো আপনার লাংসে অসুখ হবে। আপনিই বুঝেন, যে মোটা মানুষ তার শ্বাসে কষ্ট থাকে, রাত্রে শুলে কাইতে না শুলে নাক ডাকে, তো লাংসের উপর জি চাপ বেশি আছে। সেই জন্য এটা মনে রাখতে হবে যে আপনাকে একটু বেশি কষ্ট নিতে হবে। এক, তাহলে আমরা যদি বলি আপনার করোনা, সরি, যদি করোনা না হয় তাহলে তো সেফ, আপনি শুধু প্যারাসিটামল খালে, অ্যান্টিহিস্টামিন খালে ঠিক হয়ে যাবে। যেহেতু আপনার স্মেল পাচ্ছেন না, এটা আবার অন্য অসুখে হয় না, করোনাতে বেশি হয়। সেই জন্য করোনা ধরে নিতে হবে। আর করোনা যদি আমরা ধরে নেই, যদি আপনার 5 দিন হয়ে যায় বা 6 দিন হয়ে যায়, তাহলে কিন্তু ওষুধ পুরা দিতে হবে। পুরা মানে ডেক্সামেথসোন দিতে হবে, আপনার অ্যান্টিকোয়াগুলেন্ট দিতে হবে, অ্যান্টিবায়োটিক দিতে হবে। সাধারণত 2টা অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, এই কয়টা আপনাকে দিতেই হবে। বাকিগুলো আপনি যে যেভাবেই নেন। আর মেশিন দিয়ে SpO2, অক্সিজেন স্যাচুরেশন দেখতে হবে, এটা স্যাচুরেশন জি 90 রাখতে হবে। এগুলা মাস্ট, এগুলা লোকচুরির কিছু নাই। প্রথম দিকে চিকিৎসা ঠিক মতো দিলে আপনার কমপ্লিকেশন হবে না। আপনি যদি অক্সিজেন ঠিক মতো মেনটেন করতে পারেন, মেনটেন থাকে, তাহলে আপনার হসপিটালে যাওয়া লাগবে না। অক্সিজেন স্যাচুরেশন 93 নিচে হলে কিন্তু হসপিটাল দেখতে হবে। আমরা যা দেখছি এ পর্যন্ত, এই গত 10 মাসে 12 মাসে যা দেখলাম, অনেকে হেসিটেট করে, টেস্ট করতে চায় না। আমার একটা রোগীকে বলছিলাম আপনি টেস্ট করতে, পাড়ার লোক কি মনে করবে টেস্ট করলে, এইটা একটা ভুল ধারণা। আচ্ছা, আরেকটা হলো অনেকে সেটাই বলতেছে না আমার শ্বাসকষ্ট নাই, এটা কিন্তু আমরা বলি হ্যাপি হাইপক্সিয়া, রোগী দেখলে বোঝা যায় না, কিন্তু SpO2 দেখলে বোঝা যায়। আমি এমন পাইছি 78%, 83% কথা বলতে পারছে না, বল না আমার শ্বাসকষ্ট। এদের সমস্যা হলো যে হাসপাতালে গেলেও আগানো যায় না, ইমপ্রুভ করা যায় না, খুব সমস্যা। প্রথম থেকে যদি আপনি অক্সিজেন নেন, লাংসে ক্লিয়ার রাখেন, তাহলে কিন্তু সেফ। সেই জন্য 1, 2 নম্বর হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে খুব কঠিন হয়, খুব সিরিয়াস হয়ে যায়, জ্বর জি 104-5, সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস হয়, রোগী রেস্টলেস হয়, এটাকে বলে সাইটোকাইন রিলিজ সিনড্রোম। ওই যে বললাম সাইটোকাইন বেরোয়, ডায়াবেটিস বেশি থাকে, এই ইনফেকশন হলে আরো বেশি হয়। এটা যখন হয় তখন ইমার্জেন্সি, কিছু ইমার্জেন্সি ওষুধ দিতেই হয়। একটা যেমন এই অ্যান্টিসাইটোকাইন ওষুধ, ইন্টারলিউকিন, ইন্টারলিউকিন ওষুধ, যেমন টোসিলিজুমাব, এটা 1 ডোজ যদি আপনি দেন, টাইম মতো যদি 1 শট দেন, আপনি সেফ। না দিলে কিন্তু সমস্যা। তো এগুলা মনে রাখতে হবে। আপনার অসুখ তো এখন আছে, সারা পৃথিবীতে আছে, আমাদের দেশেও আছে, আমাদের দেশের চিকিৎসাও আছে। তো আপনার অসুখ যখন হয়ে পড়ছে, তখন আপনাকে অসুস্থ ডাক্তারের কাছে যাইতে হবে, জায়গা মতো যাইতে হবে। যে হসপিটালে চিকিৎসা ঠিক মতো হয় সেখানে যেতে হবে। যেখানে হাই ফ্লো নেজাল ক্যানুলা আছে সেখানে এখন সব জায়গায় আছে, যাদের নাই তারা চিকিৎসা করতে পারে না। ভেন্টিলেটর আসল চিকিৎসা না, ভেন্টিলেটরে যাওয়ার আগেই চিকিৎসা বেশি করতে হবে। সেই জন্য মনে রাখতে হবে যে অক্সিজেন ইজ দি ট্রিটমেন্ট, অক্সিজেন দিতেই হবে। আর ডায়াবেটিস রোগীর জন্য, সব রোগীর জন্য, কিন্তু ডায়াবেটিস রোগীর জন্য অ্যান্টিকোয়াগুলেন্ট দিতে হবে, এই 2টা ওষুধ দিতেই হবে। আর যদি আপনার অক্সিজেন লাগে তখন ডেক্সামেথাসোন দিলে উপকার পাবে। তাহলে
জি মনে রাখতে হবে 14 দিন পর্যন্ত আপনার রিস্ক, 14 দিন পরে অনেকে দেখছে আপনার সমস্যা থাকে, কিন্তু 14 ডেজ পর্যন্ত আপনি অবশ্যই সুপারভিশনে থাকবেন। জি, ধন্যবাদ স্যারকে। সো দর্শক, স্যারের কাছে আপনি কিছু মূল্যবান পরামর্শ কথা শুনলেন, এবং আরেকটা জিনিস সবাইকে মনে করিয়ে দিতে চাই আবারও যে এখনো কোভিড কিন্তু বাংলাদেশের সংখ্যায় এখনো প্রচুর। তো আপনারা মানে এই যে হ্যান্ড ওয়াশ, যেটা আমরা নাম্বার 1 বলি, হ্যান্ড ওয়াশ করবেন, হাত ধুবেন রেগুলার, বাইরে গেলে এখনো মাস্ক পরবেন, এই খুব, এবং যে ডিস্টেন্সটা যে মেনটেন করা, বাইরের দেশে গেলে আমরা দেখি যে ডিস্টেন্সটা ওরা খুব মেনটেন করছে ঠিকভাবে। আমাদের দেশে এখনো দেখা যায় যে যে কোনো জায়গায় গেলেও সবাই একসাথে মাস্ক টাস্ক খুলে ভিড় করছে। এই জিনিসগুলো থেকে বিরত থাকবেন। এ পর্যায়ে আরেকটা প্রশ্ন নিয়ে নিচ্ছি একজন দর্শকের। ওনার নাম হচ্ছে লাবণী আক্তার নামে একজন প্রশ্ন করেছেন। ওনার বয়সটা হচ্ছে 60 বছর এবং ওনার ওয়েট হচ্ছে 70 কেজি। তো উনি জানতে চেয়েছেন যে আহ আহ, উনার যে ডায়াবেটিসের লেভেলটা ইদানিং একটু বেশি থাকছে। তো উনি যেটা বললেন যে 12.5 এরকম থাকছে উনার যে লেভেলটা, ইভেন ফাস্টিং এর পরে, ইভেন ইনস্পাইট উনি মেটফর্মিন যে ওষুধটা এটা উনি খাচ্ছেন। এবং উনি জানতে চাচ্ছেন যে উনি চেষ্টা করছেন কমানোর, এক্সারসাইজ করার উনি চেষ্টা করছেন, এর বাইরে উনি কি করতে পারেন। এবং আরেকটা প্রশ্ন উনি রেখেছেন যে দেশে যে ভ্যাকসিন আসছে, তো ওই সময় ওনারা কি আগে কনসিডার হবেন কিনা ভ্যাকসিনের ব্যাপারে। স্যারের কাছে চলে যাচ্ছি। না, এটা তো ভালো কোশ্চেন, সবাই কনসার্ন, কিন্তু আপনি প্রথম যে কাজটা বলছেন এটা খুব বিরাট। বাসায় রাস্তায় গেলে মনে হয় না দেশে করোনা আছে, আর পয়লা 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 জানুয়ারি আসার পরে মনে হচ্ছে করোনা বোধহয় চলে গেছে। জি স্যার। দিস ভেরি ব্যাড, দিস ইজ ভেরি স্যাড। যেটা করোনার কে ঠেকানোর জন্য 3টা জিনিস। এটা হলো ইউনিভার্সাল মাস্কিং, সবাইকে মাস্ক করতে হবে। সবাই যদি মাস্ক পরে 60% সেভ হয়ে গেল। 2টা হলো হার্ড ইমিউনিটি। হার্ড ইমিউনিটি মানে এক্সপোজড হতে হবে, আইদার ভ্যাকসিন নিয়ে এক্সপোজড হন অথবা ইনফেক্ট হয়ে এক্সপোজড। খেয়াল করেন তাহলে হার্ড ইমিউনিটি, 3 নম্বর হলো ভ্যাকসিন। উনি 3টা কোশ্চেনই করে ফেলছে, 3টারই আমরা উত্তর দেবো। তো ওনার ডায়াবেটিসের জন্য ওনার ওয়েট বেশি, এমন ওষুধ খাইতে হবে, এমন ওষুধ নিতে হবে যেগুলোতে ওজনও কমে, ওজন বাড়ে না, সুগারও কমে। এর মধ্যে বেস্ট ওষুধ হলো মেটফরমিন। মেটফরমিন ওনার ওয়েট বেশি, কিন্তু বেশি খাইতে পারে। উনি 3000 মিলিগ্রাম, একটা 500 আছে, 800 আছে, 850 আছে, 1000 আছে, 3000 মিলিগ্রামে খাইতে পারে ভরা পেটে। আস্তে আস্তে বাড়াবে, পেটে সহ্য হয় না প্রথমে, সো আস্তে আস্তে বাড়াবেন। তাহলে মেটফরমিন খেয়ে আপনার কন্ডিশন ইমপ্রুভ করবে শিওর। 2 বছর মেটফরমিন খেলে মানুষে বলবে যে ইউ আর টেকিং সাম মেডিসিন। ফেস দেখলে বলা যায় যে আপনার ওজনটা বাড়তেছে না, এটা শিওর। মেটফরমিনের পরে আপনি যেটা ইউজ করবেন সেটা হলো যে যেটাতে ওজন কমে সেটা ইউজ করবেন, কারণ আমার পয়সা পাতির ব্যাপার আছে, সেই জন্য হিসাব জি করে খাইতে হবে। সেই জন্য নেক্সট হলো এটা। তারপরে যদি না হয়, আমরা সাধারণত হিমোগ্লোবিন A1C দিয়ে শুরু করি। হিমোগ্লোবিন A1C মানে 3 মাসের এভারেজ সুগার কত। এটা জি যদি 6.5 এর বেশি হয় আমরা চিকিৎসা দিয়ে দিই। 7.5 হলে 2টা করে দিয়ে দিই, কম্বিনেশন ওষুধ দিই। 9 হলে ইনসুলিন দিয়ে দিই। কিন্তু ইনসুলিন দেওয়ার আগে 10 বার ভাবতে হয়, কারণ ইনসুলিন দিলেই যে হয়ে যাবে তা না। কিন্তু ইনসুলিন দিলে ওজন গেইন হয়, ইনসুলিন আছে নিতে চায় না, ইনসুলিনে হাইপো হয়, ইনসুলিন পয়সা খরচ হয়, এগুলা হিসাব করে চিকিৎসা দিতে হয়। আর আজকাল তো অনেক ওষুধ বেড়ে গেছে। সো আপনার জন্য ভয় নাই, ইউ স্টার্ট উইথ মেটফরমিন, তারপর আরেকটা যোগ করেন, এমন একটা ওষুধ যোগ করেন যেটা ওজন কমে, যেমন এম্পাগ্লিফ্লোজেন। সেটা ওজনও কমে, সুগারও কমে, ভালো কমে, বেশ কমে। তারপর আরেকটা দেন, এভাবে দিয়ে কমে যাবে। এটা গেল আপনার ডায়াবেটিস। ভুলে যাবেন না, ডায়াবেটিস কন্ট্রোল মানে আপনার নর্মাল মানুষ। ডায়াবেটিস থাকলে আপনি পচে গেছেন তা না, ডায়াবেটিস থাকলে আপনার দুর্গন্ধ বেরোচ্ছে তা না। ডায়াবেটিস নিয়ে বহু লোক 80-90 বছর বেঁচে আছে। পৃথিবীতে বহু বড় বড় লোকের ডায়াবেটিস, আমাদের দেশে বহু বড় বড় মানুষের ডায়াবেটিস আছে, যারা আমাদের কাছে চিকিৎসা না, যাদের আমরা চিকিৎসা দিই। সেই জন্য আর ডায়াবেটিস না থাকলে মারা যাবে না তাও কিন্তু না। সো দিস দিস ইজ কোয়াইট ডিফারেন্ট। আল্লাহ আপনাকে ওষুধ দিয়েছে, আল্লাহ আপনাকে বুদ্ধি দিয়ে দিয়েছে। এবার আপনি যদি ভ্যাকসিনের কথা জিজ্ঞেস করেন, কি মনে হয় আপনাদের? ভ্যাকসিন তো আমরা পাবো, তাই? ভ্যাকসিন ইজ আওয়ার আমরা রাইট। আশা করছি স্যার। ভ্যাকসিন ইজ ইউর রাইট, ভ্যাকসিন ইজ ইউর রাইট, কিন্তু মাস্ক পরা আপনার দায়িত্ব। হ্যাঁ সচেতন জি নাগরিক স্যার। মাস্ক, পুট অন এ মাস্ক। এটা আপনার দায়িত্ব। এটা সরকার এসে করে দেবে না, এটা মাননীয় প্রাইম মিনিস্টার এসে বলে দেবে না, এটা আপনার দায়িত্ব। আপনি নিজে থাকবেন, আরেকজনকে সেফ রাখবেন, মাস্ক করবেন। মাস্ক করতে আপনার সমস্যা দেখে আমি তো বুঝি না, সবাই তো মাস্ক পরে। এখন ভ্যাকসিন যদি হয়, দেখেন ভ্যাকসিন কিন্তু সারা পৃথিবীতে শুরু হয়েছে। ভ্যাকসিনের নিয়ম হলো
সব জায়গায় একসাথে শুরু করা। কারণ 70% লোকের যদি ভ্যাকসিন দেওয়া হয় তাহলে হার্ড ইমিউনিটি হয়, 70% লোক যদি এক্সপোজ হয় তাহলে হার্ড ইমিউনিটি হয়। এখন আপনি নেশন হিসাবে চিন্তা করেন, আমেরিকানদের চাইতে জি ব্রিটিশরা আগে দেওয়া ধরছে। ব্রিটিশরা হ্যাঁ আসলে ব্রিটিশরা আসলেই আগানো যাতে, ওরা আগেই দিয়ে ফেলছে আমেরিকান ভ্যাকসিন, কিন্তু ব্রিটিশরা আগে দিচ্ছে। এবং ব্রিটিশরা করছে কি, ফাইজার থেকে 30 মিলিয়ন নেছে, ওদের যেটা নতুন অ্যাস্ট্রাজেনেকা ওটার 100 মিলিয়ন নিয়ে নিছে। AstraZeneca। হ্যাঁ, 130 মিলিয়ন হলো ওদের লোক সংখ্যা, এক একজনের 2 ডোজ হলে 130 মিলিয়ন হয়ে যাবে, মানে পুরা জাতি ওরা প্রোটেক্টেড। এখন ভ্যাকসিন তো এটা বিজ্ঞানের অবদান, ভ্যাকসিন বের করতে অনেক বছর লাগে, এবার তো 1 বছরই সব বের করতে। এখানে জি এমআরএনএ ভ্যাকসিন, এটা স্পেশাল ভ্যাকসিন, এমআরএনএ ভ্যাকসিন, এই জন্য তাড়াতাড়ি এরা পারছে। এখন তো বাজারে পাওয়া যায় অ্যাস্ট্রাজেনেকা, মডার্না, তারপরে ফাইজার, মডার্না। এগুলো পাওয়া যাচ্ছে, এটা বাজারে আছে। এটা এগুলোর দাম বেশি। মডার্নের দাম হলো $35, আর ওইটারটা হলো $25 বা $20। বায়োনটেক আর ফাইজারেরটা এক ডোজের জন্য, মানে ডাবল ডোজ হলো $70। সবারই ডাবল ডোজ লাগবে এই ওষুধগুলো, এই ভ্যাকসিন গুলো। আর ডাবল ডোজ মানে 4 সপ্তাহের মধ্যে সেকেন্ডটা দিতে হবে। প্রথম আপনি ডোজ দিলেন, 7 দিনের মধ্যে আপনার রেজিস্ট্যান্স ডেভেলপ করবে, তো 10 দিন লাগে। আমেরিকা এক নার্সের অসুখ হয়ে গেছে, ভাই করোনা হয়েছে, ওরা বলতেছে করোনা ভ্যাকসিন দিলাম, তা হলো আসলে হয়তো ওনার আগের থেকেই ছিল ইনফেকশন, তার মধ্যে দিয়েছে, অথবা ওনার এখনো বডির রেজিস্ট্যান্স ডেভেলপ করেনি। তারপরেরটা যেটা বুস্টার, বুস্টার মানে অনেক দিন বডি রেজিস্ট্যান্স রাখার জন্য। এখন সমস্যা দেখেন, মিজেলসে একবার যদি মিজেলস হয় তার আরেকবার মিজেলস হয় না, পক্স যদি একবার জি হয় আরেকবার হয় না, হেপাটাইটিস যদি একবার হয় আরেকবার হয় না। কিন্তু এই করোনা ব্যাটা এমন বেয়াদব যে একবার হলে Yes, sir। বডির প্রোটেকশন হয় না স্যার, আমাদেরকে। আমি আপনার কাছে এই প্রশ্নটার ব্যাপারে আসতাম যে যেমন অনেকেরই একটা মানে খুব কমন প্রশ্ন এখনকার, যে আমার তো একবার করোনা হয়ে গিয়েছে, আমি কি আবার ভ্যাকসিন নিব? মানে এইটা না, খুবই কমন, আমাদেরকেও নিতে হবে, জিজ্ঞাসা করে। একটাই নিতে উত্তর, হবে, নিতে হবে, হ্যাঁ নিতে হবে, নিতে হ্যাঁ হবে, হ্যাঁ, কোনো নিতে প্রোটেকশন হবে, নেই। হ্যাঁ এবং এটা নিলে প্রোটেকশন নাই। এই যে এমআরএনএ ভ্যাকসিন যেগুলা, মডার্নার, অ্যাস্ট্রাজেনেসিয়া, ফাইজার বায়োনটেক, আরো আছে জেনেসিয়া, এদের গুলো ডাবল ডোজ, দুটা ডোজ নিতে হয়। দুটো ডোজের প্রবলেম একটা, হুম, একবার আপনি নিয়ে নিলেন বা পাবনা চলে গেলেন, পাবনা থেকে আবার এসে দ্বিতীয় ডোজ নিতে হবে, এটা রিস্কি। জি কিন্তু কিছু হ্যাঁ কিছু সিঙ্গেল ডোজে হয়, যেমন যেমন চায়নার যে ভ্যাকসিন, সাইনোফার্ম আর সাইনোভ্যাক, হ্যাঁ এরা চায়নারটা, তারপর জনসন অ্যাটেনুয়েটেড এন্ড জনসনও আনছে, হ্যাঁ ওরা ওদেরটাও সিঙ্গেল ডোজ ভ্যাকসিন, শুনেছি। এটা সিঙ্গেল ডোজ, একবার দিলেই হয়। হুম, চায়নার ভ্যাকসিনটার জি আসলে স্যার। দাম বেশি, প্লাস হলো চায়নার তো প্রাইভেট কোম্পানি বানাইছিল, এই জন্য আমাদের সরকার নেয়নি। আরেকটা ইন্ডিয়ায় আরেকটা ভ্যাকসিন বেরোচ্ছে, ওরা হলো কোভ্যাক্সিন, ভারত বায়োটেক এটা হুম, বানাচ্ছে, এটাও হ্যাঁ অ্যাটেনুয়েটেড। সেরাম, হ্যাঁ সেরাম কি জানি এটা নাম, এখন জি ইন্ডিয়ার একটা ইনস্টিটিউট আছে পুনে, সেরাম ইনস্টিটিউট, এরা ভ্যাকসিন জি সারা পৃথিবীর সবচেয়ে বেশি ভ্যাকসিন এরা বানাতে পারে, এরা হিরো, এদের বলাই হয় ভ্যাকসিনের হিরো। তো এখন যেটা আচ্ছা হয়েছে, আমরা যে সিস্টেমে আছি, অ্যাস্ট্রাজেনেসিয়া ব্রিটিশ রিকগনিজ করে দিয়েছে, 4 তারিখ থেকে ওরা দিবে। ইন্ডিয়ানরা আগেই দেয় নাই, বলছে যে ব্রিটিশরা আগে দিক, তারপর ইন্ডিয়ানরা দিবে। ইন্ডিয়ানরা তো আজকে মিটিং করছে, কালকে মিটিং করছে, ইন্ডিয়ানরা দিলে আমরা পেয়ে যাব। কিন্তু একটা বাধা আছে, সেটা ডাব্লিউএইচওর পারমিশন লাগবে, এটা আমরা পেয়ে যাব। আমাদের যে এটা করা ইনশাল্লাহ। হয়েছে, গভর্নমেন্ট 3 কোটি ডোজ, মানে 1.5 কোটি লোক দিতে পারবে, কিনে রাখছে আগের থেকে। নভেম্বর মাসেই টাকা টুকা দেওয়া শেষ। কন্ডিশন হলো যে 1 মাসের মধ্যে, পারমিশন পাওয়ার সাথে সাথে 1 মাসের মধ্যে আমাকে দিতে হবে, আমাদেরকে না দিলে টাকা ফেরত, এটা হলো কন্ডিশন। এখন আচ্ছা আমাদের গভর্নমেন্ট কি করবে, 50 লাখ করে আনবে, একবার আনতে পারবে না, 50 লাখ করে 6টা কিস্তিতে আনবে। এখন জি স্যার, কাদেরকে দিতে হবে, উনি যেটা বলছে আমি আগে পাবো কিনা, উনি তার উত্তর পাবেন কিনা, জি হলো ডায়াবেটিস হলে যে আগে পাবে তা কিন্তু নাই, তবে হ্যাঁ, হ্যাঁ জি স্যার, কিন্তু একটা ফ্যাক্টর হতে পারে এটা, হ্যাঁ যাদের আছে তাদের আগে দিতে হবে। কিন্তু তাদের আগেও যারা পাবে তারা হলো ফ্রন্ট লাইনার। এটা ডাব্লিউএইচও দিয়ে দিয়েছে ঠিক করে, ইন্ডিয়ানরা ঠিক করছে, ব্রিটিশরা ঠিক করছে। ফ্রন্ট লাইনার মানে যারা, যে ডাক্তার, যে নার্স সারা হ্যাঁ দুনিয়া দেখা কোভিড যাচ্ছে ওয়ার্ডে কাজ করছে, হ্যাঁ ওয়ার্ডে কোভিড কাজ ওয়ার্ডে করে, কাজ তাদের করছে, আগে দিচ্ছে। জি আবার যে ডাক্তাররা চিকিৎসা দিচ্ছে তাদের দিচ্ছে। আবার যারা ফ্রন্ট লাইনে পুলিশ কাজ করে, সাংবাদিক কাজ করে, এদেরকে আগে দিবে, এরাও ফ্রন্ট লাইনার। স্বাস্থ্য তারপরে আপনি কর্মীরাও, হ্যাঁ তাদের রিস্ক বেশি, 60 বছরের হ্যাঁ, এবং বেশি ওই যে বয়স, স্যার খুবই এজ গ্রুপ যাদের, তাদেরকেও কনসিডার করছে দেখলাম, মানে যেমন ইউকেতেও আমাদেরও তারা অনেক ফ্রেন্ডদেরও, জি ওদের তারা বাইরে, অগ্রগণ্য। তো ওনার যেটা জি ক্যান্সার, উনি অগ্রগণ্য, উনি অন্য লোকের চেয়ে আগে পাবেন।
এর মধ্যে কথা আছে, যাদের 18 বছরের কম বয়স এদের উপরে স্টাডি করা নাই, তো এদের দিবে না। এদের সংখ্যা কিন্তু অনেক, 40%। আমাদের 18 কোটি লোকের 40% যদি হয়, তাহলে 9 কোটি এমনি ড্রপ করে গেল, 6-7 কোটি বাদ করে গেল। সো আমাদের ঝামেলা কম। তারপর প্রেগনেন্টদের এটা দেওয়া যাবে না। 50 লাখ লোক যদি প্রেগনেন্ট থাকে, তাহলে 7.5 কোটি, 7 কোটি মোটামুটি আউট। তাহলে আমাদের লাগবে হচ্ছে 11 কোটির জন্য। 11 কোটির জন্য জি স্যার, 22 কোটি ডোজ লাগবে। পেয়ে যাবো আমরা জুনের মধ্যে এইসব ডোজ হয়ে যাবে। ইনশাআল্লাহ স্যার, আমরা আশা করছি। দর্শকদের প্রতিও আমার রইলো যে আমরা আরেকটু ধৈর্য ধরে, এতদিন যেহেতু আমরা ধৈর্য ধরে আছি, আরেকটু ধৈর্য ধরতে হবে। এবং এই জি স্যার, স্যার বলছিলেন। এখন গভর্নমেন্টের নাকি ডিস্ট্রিবিউশনের ব্যবস্থা করা, সেদিন টেলিভিশনে শুনলাম, লোক ঠিক করা হ্যাঁ, আছে। দেখালো স্যার। তো দেখা যাক, লেটস হোপ ফর দ্য বেস্ট। হোপ ফর দ্য আমাদের বেস্ট স্যার। জি অবশ্যই ডিসিপ্লিন হতে হবে। জি স্যার। আচ্ছা, সো আজকে আমাদের যেসব দর্শকরা পরে জয়েন করেছেন তাদের জন্য জানিয়ে দিই, আজকে আমাদের সাথে আছেন একজন দেশমান্য চিকিৎসক, প্রফেসর ডক্টর খাজা নাজিমুদ্দিন স্যার, সিনিয়র কনসালটেন্ট, বারডেম জেনারেল হসপিটাল। এবং আমাদের যে আজকের প্রোগ্রামটা, এটা টাইটেল স্পন্সর হিসেবে আছে হচ্ছে বায়োফার্মা, এবং হচ্ছে নলেজ পার্টনার হিসেবে আছে, আপনারা দেখছেন, ফরমেট, লোপো, ডায়ালিনা 5 এবং ডায়াভিল। এবং এরপর যে একটা প্রশ্ন নিয়ে নিচ্ছি স্যার, প্রশ্নটা হচ্ছে সায়েম ভুঁইয়া নামে একজন প্রশ্ন করেছেন যে ওনার বয়স হচ্ছে 30, ডায়াবেটিস আছে, এবং খালি পেটে সেটা হচ্ছে 7.4, এবং ভরা পেটে হচ্ছে 12.4। ডাক্তার কিছু মেডিসিন দিয়েছিল, কিন্তু আমি এগুলা খাচ্ছি না। আর খাবার কম খেয়ে সারাদিন উনি অফিসে কাজ করতে হয়, ফলে বিকেলের দিকে শরীর খারাপ হয়ে আসে। উনি কি করতে পারেন আর কি? অবভিয়াসলি বোঝাই যাচ্ছে যে উনি না খেয়ে আসলে লম্বা সময় অফিসে করতে চাচ্ছে, এবং ডাক্তার দেওয়া ওষুধগুলো উনি ফলো করছেন। ওনার যেটা প্রথম প্রবলেম, সেটা উনি বোধহয় ডায়াবেটিসের বই করেনি। ইব্রাহিম সাহেবের দেশে জন্ম নিয়ে যদি বই না করে, এটা দুঃখজনক। ডায়াবেটিস বইটা পড়লে ডায়াবেটিস সম্পর্কে জানা যায়। সেন্টারে গেলে অনেক লোক রোগী যায়, তাদের দেখলে বোঝা যায় যে মানুষ কিভাবে থাকে, ভালোও থাকে, খারাপও থাকে। তাহলে ওনার একটা প্র্যাকটিস হয়ে যাবে, এটা বিরাট জিনিস। ওনার সারা জীবনে জমির দলিলের চাইতে এই বই অনেক ইম্পর্টেন্ট, খেয়াল করেন। সেই জন্য ওইটা হলে তো উনি পড়তে পারতেন। আচ্ছা, ওনাকে নলেজের জন্য 30 বছরে ডায়াবেটিস হওয়া মানে কম বয়সে ডায়াবেটিস। কম বয়সে ডায়াবেটিস টাইপ 1 বলি না, টাইপ 1 বললে তো একদিন বাঁচত না। টাইপ 1 মানে ইনসুলিন, উনি হয়তো ইনসুলিন রিকোয়ারিং হবে কিছুদিন পরে। ওনার বডিতে কম আছে বলেই হয়তো ওনার ডায়াবেটিস হয়েছে। আরেকটা ডায়াবেটিস আছে, সেটা মোডি, সেটা 5% লোকের আছে, এটা মনোজেনিক ডায়াবেটিস। ওটাতে এই বয়সেই হয়, কিন্তু ওটাতে কিছু লাগে না, শুধু সালফোনিলুইড দিলেই হয়, ইনসুলিন লাগে না। আর ওটাতে ফাস্টিং সুগার বেশি থাকে, আর পেডিগ্রি দেখলে দেখা যায় 3 জেনারেশনের সুগার বেশি আছে। যাই হোক, ওনারটা আমরা ধরে নিলাম যে আপাতত টাইপ 2 ডায়াবেটিস। ওনাকে স্ট্রিক্ট এক্সারসাইজ করতে হবে লাইফ, কারণ ওনার 30 বছর বয়স, 80 বছর বাঁচতে হলে ওনাকে 50 বছর কষ্ট করতে হবে। আর যার 50 বছরের ডায়াবেটিস হচ্ছে তার 30 বছর কষ্ট করতে হবে। যার 60 বছরের ডায়াবেটিস তার 20 বছর কষ্ট। সো হি মাস্ট বি ডিসিপ্লিন, এর অল্টারনেটিভ কিছু নাই। কিডনি ঠেকাতে হলে, হার্ট ঠেকাতে হলে, পা ঠেকাতে হলে, চোখ ঠেকাতে হলে 25 গুণ বেশি চোখে অসুখ হয় ডায়াবেটিস রোগীর, 6 গুণ বেশি পা কাটা যায়, 6 গুণ বেশি হার্ট অ্যাটাক হয়। সো তাকে অবশ্যই 13 গুণ বেশি কিডনির অসুখ হয়। সো তাকে এগুলো ঠেকাতে হলে অবশ্যই ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে। আর ওনার ডায়াবেটিস কন্ট্রোল করার একই ব্যাপার, প্রথমে হি শুড স্টার্ট উইথ মেটফরমিন প্লাস লাইফস্টাইল চেঞ্জ। লাইফস্টাইল চেঞ্জ মানে ওজন ঠিক রাখার জন্য খাওয়া এবং হাঁটা ঠিক করতে। যখন এটা হবে না, তখন আর একটা ওষুধ যোগ করতে হবে, দেরি করা যাবে না। দেখি কি হয়, দেখি কি করা যাবে না। আর উনি যেটা খাওয়ার কথাটা বলছে, এটা একটা বোকার স্বর্গ। আপনি যদি না খান, আপনার ব্রেন খাবার কই পাবে, গ্লুকোজ কই পাবে, ব্রেন কিডনি কোথায় পাবে না। জি, এসব তো অর্গান বাঁচবে না, প্লাস সেক্স থেকে আসবে, সবই কিন্তু লাগবে। ইউ মাস্ট ডু এভরিথিং অন্য মানুষের মতো, খাওয়া দাওয়া স্বাভাবিক রাখতে। শুধু আপনি ফাইন সুগার খাবেন না, বাকি সবই তো আপনার অ্যালাউড, নিষেধ তো কোনো কিছু নাই, সবই আপনি খাইতে পারেন। এখন ফাস্টফুডের দোকানে দৈনিকই খাইলেন তা হবে না, সেটা হিসেবে ক্যালোরি মেইনটেইন করে খেতে হবে। আবার স্যার আরেকটা গ্রুপের মানে এরকম দেখেছি মেন্টালিটি, যে বয়স কম তো, সো দেখা যায় স্যার খুব ইগনোর করতে যায়, যে উনার যে একটা অসুখ আছে উনি ওইটা বিলিভ করতে চায় না। অনেক সময় এরকম আমরা দেখি যে ইনিশিয়ালি আচ্ছা ইগনোর করে করে যায়, এক সময় দেখা যাবে স্যার
এরকমও কিছু মানুষ থাকে স্যার। হিউম্যান নেচার না, এটা তো হিউম্যান নেচার। আমিও তো হাইড করতে চাই, তাই না? এটা কিন্তু জি হিউম্যান জি নেচার। স্যার। আর জি আমি দেখি ওই যে অনেকে ছেলে বলে বিদেশে পড়ে, ইয়াং ছেলে বলে যায় না, পড়তে যায়, আত্মীয় জি স্বজন স্যার। বাবা মার কাছে থাকে না, হোস্টেলে থাকে, কি করে? ফাস্ট ফুড ছাড়া খাওয়া যায় না, ফাস্ট ফুড ছাড়া খেতে পারে না। তারপরে জি স্যার। বাসে বাসে চলে, ট্রেনে চলে, তাই না? অথবা তাদের গাড়ি জি আছে, স্যার। গাড়ি, ওদের ডায়াবেটিস হয়ে যায়, ওদের জি স্যার। ডায়াবেটিস। হ্যাঁ, এটা অনেকেই এরকম পাচ্ছেন, অনেক বড় বড় মানুষের ছেলেগুলো এরকম আছে। সো খাওয়া কিন্তু একটা বিরাট ফ্যাক্টর, বিরাট ফ্যাক্টর। অনেক ধন্যবাদ স্যার, একটা মানে সুন্দর খাওয়া বাদ আমাদেরকে আইডিয়া দেওয়ার জন্য। জি স্যার। খাওয়া বাদ দিলে সুগার কন্ট্রোল থাকবে, এটাও ঠিক না। আবার ইচ্ছা মতো জি। খাই, এটাও ঠিক না। হ্যাঁ, সবকিছু একটা পরিমিত মাত্রায় হতে হবে, দর্শক আপনারা বুঝতে পেরেছেন। এবং আরেকটা বিষয় যে যেসব দর্শক বা যারা আছেন যারা ইগনোর করেন যে টেস্ট করতে চান না, আচ্ছা পরে দেখা যাবে, তো এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু যে আপনারা মানে একজন ডক্টরের শরণাপন্ন হন। স্যার যেটা বললেন যে ডায়াবেটিসের যে বইটা, ওখানে ওইটা আপনার অবশ্যই নেওয়া উচিত, আমি পড়ে আমি দেখা উচিত বা ফলো আপ করা উচিত আর কি। 94 থেকে তো আমি ডায়াবেটিস রোগী দেখি। আমি এটা জি আমার স্যার। অভ্যাস, আমার একটা অভিজ্ঞতা বলতে, আমার চুল পেকে সব সাদা হয়ে গেছে। এই ডায়াবেটিস যারা বই করছে তারা ভালো থাকে। রেট্রোস্পেক্ট ইভ্যালুয়েশন আমি করে দেখছি, যাদের কমপ্লিকেশন বেশি, যাদের জটিলতা সমস্যা বেশি, তাদের অধিকাংশেরই বই নেই। বিশেষ করে অনেক এটা খুব এলিট, মানে অনেক ইন্টারেস্টিং এলিট স্টাডি স্যার। ভিড় বেশি, ওখানে যাব না, এটা করে কিন্তু করে না। এটা এটা জি খুব স্যার। ভুল idea। আমাদের এই ইব্রাহিম সাহেব কাজটা করছিলেন, বিরাট কাজ, মানে ওনার যে উদ্দেশ্যটা ছিল সেই উদ্দেশ্যটা পূরণ হয় না, এই যারা যায় না। এখন তো এগুলোকে অনেক স্যার সেন্টার আমরা বলতে পারি যে লাইফ চেঞ্জিং আসলে কিছু আছে ঢাকা শহরে, ইনিশিয়েটিভ অনেকগুলো আসলে। সেন্টার আছে, ভিড় এড়ানোর জন্য ওইসব সেন্টারে যাওয়া যেতে পারে। হ্যাঁ, হ্যাঁ। জি স্যার, definitely। জি স্যার। স্যার এই পর্যায়ে আমরা আরেকটা প্রশ্ন নিয়ে নিচ্ছি আমাদের একজন দর্শকের। উনি, ওনার নাম হচ্ছে লুবনা ওহি এবং ওনার বয়স উনি উল্লেখ করেছেন 40 বছর। ওনার ওজনটা বেশি, 81 কেজি। এবং আমি ডায়ালিপটন এম 8.50 খাচ্ছি সকালে নাস্তা খাবার পরে। 2 মাস যাবত উনি এটা খেয়ে যাচ্ছেন এবং ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণে থাকে তখন কি এই ওষুধ খাবো, মানে উনি এটা জানতে চেয়েছেন। এই মুহূর্তে উনি ওটা খাচ্ছেন 2 মাস যাবত। এবং ওনার যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসে তাহলে কি উনি যে ওষুধটা উল্লেখ করেছেন যে ডায়ালিপটন এমআর 8.50, ওইটাকে উনি কন্টিনিউ করবেন কিনা সেক্ষেত্রে। এটা তো কম্বিনেশন ওষুধ, কম্বিনেশন জি। সাধারণত সেকেন্ড স্টেপে, কন্ট্রোল না হলে সেকেন্ডে, ফার্স্ট স্টেপে ইউজ করা যায়। যদি হিমোগ্লোবিন A1C 7.5 এর বেশি থাকে তাহলে ইউজ করা যায়। এখন এটার মধ্যে দুইটা ওষুধ আছে, দুইটা ওষুধ মানে কম্বিনেশন অ্যাকশন হয়। একটা যদি 1% কমায় হিমোগ্লোবিন A1C, আরেকটা যদি 1 কমায়, দুটা মিলে 2 কমাবে, সো ভালো কন্ট্রোল হবে। এখন ওরা যদি কন্ট্রোল হয়ে থাকে তাহলে উনি যদি 2 বার খায়, একবার খেয়ে দেখতে পারে। উনি জি। দুটা ওষুধ খায়, একটা বাদ দিয়ে খেতে পারে। ডায়ালেপটিন এম এর মধ্যে দুটা, একটা DPP-4 ইনহিবিটর থাকে আর একটা মেটফরমিন থাকে। সো উনি এটা বাদ দিয়ে দিক, বাদ দিয়ে যদি কন্ট্রোল থাকে মেটফরমিন একা খায়, যেমন ফরমেট কম্বিনেশন না, শুধু একটা মেটফরমিন, ফরমেট হলো মনোথেরাপি একটা ওষুধ। 850। তাহলে ওনার অ্যাডভাইস হলো যদি ভালো কন্ট্রোল থাকে কম্বিনেশন না দিয়ে যে কোনো একটা খায়, দরকার হলো একটা, একবারে 3টা করে খাক দিনে, একটা দিয়েই হবে ওনার। স্যার থ্যাংক ইউ স্যার ফর মানে এই মূল্যবান মানে বক্তব্যগুলোর জন্য। এই পর্যায়ে স্যার একটা ইম্পর্টেন্ট টপিক আপনার কাছে জানতে চাবো, যেমন যাদের ডায়াবেটিসও আছে আবার এট দ্য সেম টাইম এই করোনাকালীন সময়ে এরকম বহু মানুষ আছে যারা আবার মানে প্রেগনেন্টও হচ্ছে, তো তাদের জন্য কি আলাদা কোনো ধরনের সাজেশন আছে কিনা স্যার, যে এই সময় না, যারা এটা উত্তর, কিন্তু প্রথম উত্তর হলো ইয়োর সেফটি ইজ ইন ইয়োর হ্যান্ড। প্রথমটা। হুম হুম। ইয়োর সেফটি ইজ ইন ইয়োর হ্যান্ড। আপনি যদি মনে করেন যে আপনার ভয় আছে করোনার, আপনি প্রেগনেন্ট হলেন না, গেল। প্রেগনেন্ট হয়ে গেলেন, তখনও তো একই সমস্যা, তো একই, রেসপিরেটরি ট্র্যাক্টে ইনফেকশন না হলে কিচ্ছু হবে না। আপনার নিউমোনিয়া হলে, রেসপিরেটরি ফেলিওর হলে চিকিৎসা একই, কোনো পার্থক্য নেই। কোথাও কোনো লেখা নাই যে তোমার প্রেগনেন্সি মানে করোনার জন্য প্রেগনেন্ট হওয়া যাবে না, এটা কোথাও নেই। এক। 2 নাম্বার, প্রেগনেন্ট হলে করোনা বেশি হয়, এটাও নাই। 3 নাম্বার, করোনা প্রেগনেন্সির জন্য রিস্ক বেশি, তাও নাই। কিন্তু খুব বাস্তবতা যে এটা আরেকটা কোমরবিডিটি। একটা লোক আছে তার সাথে প্রেগনেন্সি হয়েছে, তার তো করোনা হলে মানে ম্যানেজমেন্ট একটু সমস্যা হবেই, হতেই পারে, তাই না? সো জি। এক্সট্রা প্রিকশন নিতে হবে, আদারওয়াইজ কিছু না, আদারওয়াইজ কিছু না।
জি স্যার। স্যার অনেক ধন্যবাদ আপনাকে এই মূল্যবান বক্তব্যগুলোর জন্য। দেখতে, দেখতে আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে আসছি এবং দর্শকদের জন্য জানিয়ে দিই যে আজকে আমাদের সাথে এই পুরোটা সময় জুড়ে ছিলেন একজন দেশবরেণ্য চিকিৎসক প্রফেসর ডক্টর খাজা নাজিমুদ্দিন। স্যার সিনিয়র কনসালটেন্ট হিসেবে বারডেম জেনারেল হসপিটাল এবং ইব্রাহিম মেডিকেল কলেজে আছেন এবং স্যার এই অনুষ্ঠানটা শেষ করার আগে আপনি দর্শকদের উদ্দেশ্যে এবং মেডিটকের জন্য যদি কিছু বলতেন আরকি। আমার প্রথম কথা হলো যে আমরা যেন মনে না করি করোনা চলে গেছে। করোনা হ্যাঁ। আছে এবং বেশি। তো আমাদের যে হেলথের যে পলিসি গুলো আছে এগুলো মানতে হবে। আমরা মাস্ক পরি, ডিস্টেন্স মেনটেন করি। বিশেষ করে মসজিদ গুলাতে আজকাল ডিস্টেন্স মেনটেন করা হয় না, এটা আমার মনে হয় ইমাম সাহেবদের দেখা উচিত। এবং আমরা হাত ধোয়ার অভ্যাস করি, এটা হলো আমার প্রথম কনসার্ন। ইভেন ভ্যাকসিন আসলে ওটা করতে হবে, ভ্যাকসিন আসলে ওটা করতে হবে। এক, 2 নম্বর, এখন জ্বর আসলেই ডাক্তারদের উচিত হিসাব করা যেটা করোনা হলো কিনা। শ্বাসকষ্ট হওয়ার আগেই চিকিৎসা দেওয়া উচিত, কোনো মতেই যেন এটা আমরা মিস না করি, কোনো মতেই মিস না করি। ডায়াবেটিস রিস্ক কিন্তু বেশি, ডায়াবেটিস হলে করোনা বেশি হবে তা না, কিন্তু ডায়াবেটিস রোগীর করোনা হলে কিন্তু রিস্ক বেশি। রিস্ক মানে কমপ্লিকেশন বেশি, জটিলতা বেশি। সেই জন্য মনে রাখতে হবে যাতে না হয় ডায়াবেটিস রোগীর স্পেশাল প্রিকশন নিতে হবে। আর ডায়াবেটিস কন্ট্রোল না থাকলেও কিন্তু কমপ্লিকেশন বেশি, সো ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে। ডায়াবেটিস কন্ট্রোলটা হলো রোগীর হাতে, ডাক্তার ডায়াবেটিস কন্ট্রোল করে দিবে না, ডাক্তার অ্যাডভাইস দিতে পারে, কিন্তু কন্ট্রোল করা। মেডিটককে আবার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, এদের আগেও প্রোগ্রাম করছি খুব সুন্দর। মেডিটককে বছরের শুভেচ্ছা জানাই, শুরু করছি বছরের প্রথম দিনে আমার সাথে আসছে। আর বায়োফার্মার ওষুধগুলো খারাপ না, বায়োফার্মার ওষুধগুলো যেগুলো আছে বেজ ওষুধগুলো ভালো, এদের ইফেক্ট ভালো। এই যে ফরমেট, এই যে লোফো, খুব ভালো ওষুধ, এটা সারা বাংলাদেশেই চলে এবং ওদের তো কোম্পানিও খারাপ না, কিন্তু এগুলা ওষুধ, বেসিক ওষুধগুলো ভালো, খারাপ না। সেই জন্য বায়োফার্মাকে আমি স্বাগতম জানাই, সুস্বাগতম জানাই, পরবর্তী বছরের জন্য শুভেচ্ছা জানাই, তাদের ব্যবসা আরো ভালো হোক, সেটা করুক। আমি চাই যে আমার দর্শকরা ভালো থাকুক, আমি চাই যে আমরা সবাই ভালোভাবে করোনাকে অতিক্রম করি, আমি চাই যে আমাদের দেশে ভ্যাকসিন তাড়াতাড়ি আসুক, আমরা সবাই ভ্যাকসিনেটেড হই। এই বলে শেষ করি, সবাইকে শুভেচ্ছা জানাই, নববর্ষের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার স্যার আপনাকেও। সো দর্শক, আশা করি এই যে স্যারের মূল্যবান বক্তব্যগুলো পেয়ে আপনারা সবাই উপকৃত হয়েছেন। অনুষ্ঠানটাও প্রাণবন্ত ছিল স্যার থাকার কারণে এবং সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের প্রোগ্রামটা এখানেই শেষ করছি। ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।